ইন্ডাস্ট্রিজ নামটা তো সবাই শুনেছেন। ব্রিটানিয়া যে অ্যাকচুয়ালি কোম্পানিটা কি প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন, বারবন, ম্যারিগোল্ড, ঠিক আছে। তো এই যে কোম্পানি প্রোডাক্টগুলো আপনারা আপনাদের ডে টু ডে লাইফে ট্রিট, নিউট্রি চয়েস, টাইগার, সবাই তো এই বিস্কুটটার নামে সবাই তো জানেন কি অ্যাকচুয়ালি এই পার্টিকুলার কোম্পানিটা কতটা। ব্রিটানিয়া কোম্পানি অনেক পুরনো একটা কোম্পানি এবং কিভাবে মার্কেটে লিডারশিপ কোয়ালিটি মেনটেন করে রেখেছে। তো ব্রিটানিয়া যে কোম্পানিটা, সেই কোম্পানিটার কি হেলথ আছে, লিকুইডিটি রেশিও কী আছে, সলভেন্সি রেশিও কী আছে, রিটার্ন অন অ্যাসেট কী আছে, ROCE কী আছে, এগুলো সবই ডিসকাস করবো। আজকের মেন ডিসকাশনটা হচ্ছে রিটার্ন অন লিকুইডিটি রেশিও, ডেপ সলভেন্সি রেশিও। তো এখানে যদি আমি কোম্পানির ওয়েবসাইটে, ব্রিটানিয়া কোম্পানির ওয়েবসাইটে যদি যাই, তাহলে আপনারা এই সমস্ত ব্রিটানিয়ার বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন। এই যে অ্যাডগুলো, এগুলো কতটা মন জুড়ে অ্যাকচুয়ালি থাকে। তো ব্রিটানিয়ার এই সমস্ত এই অ্যাডগুলো থেকে আমাদের আরও বেশি এই কোম্পানিগুলোকে দেখুন, ব্রিটানিয়ার কেক। তো এই পার্টিকুলার কোম্পানিটা কতটা হেলদি, বা এই কোম্পানির প্রোডাক্টটা আমরা মানে শেয়ারটা আমরা এই মুহূর্তে যে আমাদের পোর্টফোলিওতে রাখা উচিত কি উচিত না, সেটাও আমি ডিসকাস করব। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিন্তু সবসময় অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেন কিভাবে ব্রিটানিয়া মার্কেটে একটা লিডার হয়ে আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট অ্যাকচুয়ালি। তো এই কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কিন্তু আমরা ইউজ করি। তো আজ যে এখানে কি প্রোডাক্ট এর আছে, এখানে আমি যদি যেতে চাই, তাহলে আমাকে এই কোম্পানির টোটাল প্রোডাক্টে যদি আমি যাই, তাহলে এখানে দেখুন বিস্কিট প্রোডাক্ট আছে, ব্রেড আছে, ডায়েরি আছে। ডায়েরির মধ্যে চিজ, মিল্ক বেসড বেভারেজ, ফ্রেশ ডায়েরি, এভরিডে গুডনেস। ব্রেডের মধ্যেও অনেক ভাগ আছে, দেখতে পাচ্ছেন আপনি। বিস্কিটের মধ্যে দেখুন টাইগার, মিল্ক বেকেজ, তারপরে বারবন। এটা খুবই একটা মানে খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা অ্যাকচুয়ালি সবাই আমরা ইউজও করি। এই প্রোডাক্টটা খুবই ট্রাস্টওয়ার্দি প্রোডাক্ট বলা যায়। তো এই কোম্পানির প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে আমি চলে গেলাম, পার্টিকুলারলি বিস্কিট সেগমেন্ট। নাও ইউ টেল মি, এই বিস্কিটগুলো আপনি কি কখনো ইউজ করেননি, আপনি কি কখনো খাননি? গুড ডে যে বিস্কিটটা খুবই ফেমাস একটা বিস্কিট। তারপরে আরও অনেক রকম প্রোডাক্ট আছে এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট যদি ডে টু ডে লাইফে যদি আমরা ইউজ করছি, FMCG সেক্টরের কোম্পানি এটা অ্যাকচুয়ালি। তো ডে টু ডে লাইফে যদি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানি নিশ্চয়ই সেই তার পার্টিকুলার সেক্টরে মার্কেট লিডার। তো ব্রিটানিয়া কোম্পানির যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে এই পার্টিকুলার প্রোডাক্টগুলোকে আমি যদি ভাবি যে এই প্রোডাক্টগুলো কি আমি ইউজ করি, তাহলে সবাই কিন্তু বলতে পারবো হ্যাঁ, এই প্রোডাক্টগুলো বেস্ট প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে একটা ভালো জায়গা জুড়ে আছে। সুতরাং কোম্পানির ফিউচার প্রসপেক্টিভ খুব ভালো। তো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো মার্কেটে খুবই মানে পাবলিক কিন্তু কোনো চিন্তা করে কিন্তু কেনে না। যে টপ বিস্কুট আপনি বলেন বা এই ধরনের যে
টাইম পাস, 50-50। সো ব্রিটানিয়ার এই প্রোডাক্টগুলো, নিউট্রি চয়েস, আপনি মার্কেটে সবসময় যখনই এই ম্যারি বিস্কুট এইগুলো অ্যাকচুয়ালি কি কোনো রকম চিন্তাভাবনা না করেই কিন্তু আমরা বলি যে এই বিস্কুটটা দিন। কিসের বিস্কুট? ব্রিটানিয়ার বিস্কুট, ব্যাস, আর কিছু আমাদের চাই না। আমরা কিন্তু সরাসরি, আমরা যদি কেকের কথা বলি তাহলে দেখুন এই কেকগুলো কি আপনি কখনও কি আপনি কোনো মার্কেট থেকে কোনো দোকান থেকে আপনি কেনেননি? এই সমস্ত ব্রিটানিয়ার যে কেকগুলো মাত্র 10 টাকা এই কেকগুলো পাওয়া যায়। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, বিভিন্ন রেটের আছে। তো এই পার্টিকুলার কেকগুলো কিন্তু মার্কেটে আমরা হঠাৎ যদি কোনো রকম কোনো লাঞ্চ করা হয়নি, আমরা একটা কেক কিনে খেয়ে নিলাম, এরকম কিন্তু চলে। কলেজ লাইফে, স্কুল লাইফে আমরা দেখতে পাই। বিভিন্ন রকম আরও প্রোডাক্ট আছে, যেমন আমরা ডায়েরির মধ্যে যদি যাই তাহলে দেখুন এখানে কী কী প্রোডাক্ট আছে। চিজ স্লাইড, এই সমস্ত মাখন এই সমস্ত প্রোডাক্টগুলো আছে। তো ব্রিটানিয়া যে কোম্পানিটা, সেই কোম্পানি, এখানে দেখুন অনেক মিল্কশেক, অনেক কিছু আছে এখানে। তাছাড়াও দেখুন আইসক্রিমের মধ্যে কিছু সেগমেন্টে, এই সেগমেন্টেও ব্রিটানিয়া কিন্তু মার্কেটে ছেয়ে গেছে। তো এইভাবে আমরা একটা কোম্পানির কিন্তু দেখলেই বুঝতে পারি যে এই কোম্পানি কীভাবে মার্কেটে একটা ভালো একটা পজিশন হোল্ড করে আছে। তো চলুন আমাদের ডিসকাশনটা আজকে হচ্ছে লিকুইডিটি রেশিও ডিসকাস করা যাক। তো আমরা লাস্ট ক্লাস ডিসকাস করেছিলাম রিটার্ন অন অ্যাসেট। আজ আমরা ডিসকাস করব লিকুইডিটি রেশিও অ্যান্ড সলভেন্সি রেশিওর ওপরে কথা বলবো। তো লিকুইডিটি রেশিও অ্যান্ড সলভেন্সি রেশিওটা কী অ্যাকচুয়ালি? এটাও কিন্তু আপনার কোনো একটা কোম্পানির প্রফিটেবিলিটি রেশিওটাকে ক্যালকুলেট করতে গেলে এগুলো আমার জানতে হবে। লিকুইডিটি আর সলভেন্সি কোনো একটা কোম্পানির লং টার্মে এবং শর্ট টার্মে তার কী ডেপ্ট আছে বা কোম্পানির কী লায়াবিলিটি আছে, সেটা কিন্তু তার ফাইন্যান্সিয়াল পজিশানটা কিন্তু অ্যানালাইসিস করা যায় লিকুইডিটি এবং সলভেন্সি। সো শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন ক্যান বি অ্যানালাইজড বাই লিকুইডিটি রেশিও। লং টার্মে যে ফাইন্যান্সিয়াল পজিশান সেটাকে অ্যানালাইজ করা যায় সলভেন্সি রেশিও দিয়ে। ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম একটা কোম্পানির অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির উপরে। আমি একটা এক্সাম্পল নিলাম, ধরা যাক যে কোনো একটা কোম্পানির অ্যাসেটকে এ দিয়ে প্রকাশ করলাম অ্যান্ড লায়াবিলিটি এল দিয়ে আমি ডিনোট করলাম। ক্যাশ আছে কোনো একটা কোম্পানির 10 লাখ, বা কোনো একটা কোম্পানি নয়, ধরে নিন আপনি আপনার নিজস্ব পার্সোনাল মনে করুন যে আপনার হাতে ক্যাশ আছে 10 লাখ, আপনার একটা বাড়ি আছে 40 লাখের, একটা গাড়ি কিনেছেন আপনি 5 লাখের, আর একটা ফার্নিচার আছে বা বাড়িতে যে ফার্নিচার আছে সেটা 5 লাখ টোটাল। তো টোটাল 60 লাখ। তো এটা হচ্ছে আপনার অ্যাসেট। টোটাল 60 ল্যাক্স যেটা আপনার কাছে আছে সেটা ক্যাশ ফর্মেও থাকতে পারে বা অন্যান্য ফর্মেও থাকতে পারে, যেমন ল্যান্ড, হোম, কার, ফার্নিচার, এই ফর্মেও থাকতে পারে। তো এটা হচ্ছে টোটাল অ্যাসেট। কিন্তু লায়াবিলিটিস কী আছে আপনার? ধরে নেওয়া যাক আপনার একটা পার্সোনাল লোন আছে 10 লাখের, সেটা আপনি যে কোনো একটা পারপাসে ইউজ করছেন সেই টাকাটা। এই বাড়িটা কেনার সময় হোম লোন নিয়েছিলেন 30 লাখ, কার লোন নিয়েছিলেন 3 লাখ, এডুকেশান লোন আছে আপনার 10 লাখ। তাহলে টোটাল 53 লাখ আপনার এটা হয়ে গেল লায়াবিলিটি, যেটা আপনাকে দিতে হবে, চোকাতে হবে, সেই টাকাটা আপনাকে কাউকে দিতে হবে, ব্যাংকে দিতে হবে। তাহলে নেট ওর্থ অর ইকুইটি মানে হচ্ছে নেট ওর্থ মানে হচ্ছে, আমরা জানি অ্যাসেট ইজ ইকুয়াল টু, এখানে এটা দেখুন অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি। তাহলে ইকুইটি ইজ ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, এটাই করা হলো। ইকুইটি ইজ ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। ওকে, তাহলে আমার অ্যাসেট কত আছে 60 লাখের, আর আমার লায়াবিলিটি কী আছে 53 লাখ। তাহলে নেট ওর্থ আমার আছে 7 লাখ। যদি ইফ লায়াবিলিটি ইজ গ্রেটার দেন অ্যাসেট, দেন নেট ওর্থ যেটা এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে লায়াবিলিটি যদি অ্যাসেটের থেকে বেশি হয় তাহলে নেট ওর্থ হচ্ছে সেটা এটা নেগেটিভ হয়ে যাবে,
দ্যাট মিনস নেগেটিভ নেট ওর্থ মানে হচ্ছে ইট ইজ কল্ড ইনসলভেন্সি। কোম্পানি উইল ডিক্লেয়ার ব্যাংক্রাপসি ইটসেলফ, মানে যে নেগেটিভ যখন এর লায়াবিলিটি বেশি হয়ে গেল, কোনো কোম্পানির টোটাল অ্যাসেট আছে 100 কোটি টাকা আর লায়াবিলিটি আছে 500 কোটি টাকা, মানে -400 কোটি টাকায় কোম্পানি রান করছে, তার মানে কোম্পানি বলতে হবে দেউলিয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি ব্যাংক্রাপসি হয়ে গেছে। এটাকেই বলছে ইনসলভেন্সি ব্যাংক্রাপসি। তো এই কারণেই অনেক কোম্পানি দেখতে পাবেন আপনি আস্তে আস্তে মার্কেট থেকে উঠে যায়। একটা এক্সাম্পল দিলে আমি বলতে পারবো যে সুপ্রিম টেক্সমার্ট একজনে একটা টেক্সটাইল কোম্পানি ছিল, সেই কোম্পানি শেয়ার মার্কেট থেকে ডিলিস্ট হয়ে গেছে, কোম্পানি অ্যাকচুয়ালি দেউলিয়া হয়ে গেছে। তার মানে কি হলো, এখানে ব্যাংক্রাপসি ঘোষণা হয়ে গেল যদি লায়াবিলিটি গ্রেটার দেন অ্যাসেট হয় কোনো একটা কোম্পানির, এবং কোম্পানি সে আর কি লোনটাকে চোকাতে পারে না। আপনি জানেন যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি ব্যাংক্রাপসি হয়ে গেলে সবার প্রথমে কোম্পানিকে কী চোকাতে হবে, সবার প্রথমে চোকাতে হবে ইন্টারেস্ট, যে ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট লোন নিয়েছে সেটা চোকাতে হবে, তারপরে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, তারপরে প্রেফার্ড ইকুইটি, এর মধ্যে প্রেফার্ড ইকুইটিকে আগে পয়সা দিতে হবে, তারপরে কি ইকুইটি হোল্ডাররা পাবে, কমন ইকুইটি হোল্ডাররা। এখানে দেখুন আপনার লায়াবিলিটি যদি বেশি হয়ে যায়, তাহলে কোম্পানি যদি আনএবল টু পে ইটস লং টার্ম ডেট যদি হয়, তাহলে কিন্তু কোম্পানি কী করা হয়, এই কোম্পানি মানে ইনসলভেন্সি ব্যাংক্রাপসির মধ্যে পড়ে যায়, কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে যায় এবং কোম্পানির শাটার নেমে যায় অ্যাকচুয়ালি। তার মানে এখানে বলছে ইফ আই লুজ মাই জব দেন ইমিডিয়েটলি আই হ্যাভ টু রিটার্ন মাই পার্সোনাল লোন। আমি যদি আমার জবটা হারাই তাহলে আমার যে পার্সোনাল লোন আছে সেটা আগে আমাকে রিপে করতে হবে। ইন দিস কেস মাই শর্ট টার্ম লায়াবিলিটি অ্যাসেট, আমার শর্ট টার্ম অ্যাসেট শুড বি গ্রেটার দ্যান লং টার্ম অ্যাসেট, মানে ইট উইল বি লং টার্ম অ্যাসেটের থেকে বেশি। সো মানে অ্যাকচুয়ালি শর্ট টার্ম অ্যাসেট গ্রেটার দেন লং টার্ম অ্যাসেট যদি হয়, এটাই অ্যাকচুয়ালি ডিজায়ারেবল, ঠিক আছে। এবং যদি শর্ট টার্ম অ্যাসেট গ্রেটার দেন লং টার্ম অ্যাসেট হয়, তাহলে মাই লিকুইডিটি পজিশন গুড, মানে অ্যাকচুয়ালি আমার কাছে যে টাকাটা আছে, ধরে নিন আমার কাছে 100 টাকা আছে এবং আমার ঋণ আমি আছি 90 টাকায়, তার মানে আমার 10 টাকা আমি বেশি আছে, যেহেতু সেক্ষেত্রে আমার লিকুইডিটি পজিশন ঠিক আছে, এইভাবে আমি বলতে পারি। তার মানে অলওয়েজ শর্ট টার্ম অ্যাসেট আমার, এটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আমার লিকুইডিটি পজিশন কী আছে। অ্যাকচুয়ালি ব্যাংক এগুলো দেখে কোনো একটা কোম্পানিকে লোন দেওয়ার আগে। কেন দেখে? কারণ ব্যাংকের একটা দায়িত্ব থাকে, কারণ আপনার পয়সা নিয়ে ব্যাংক কোনো অন্য জায়গায় সেই টাকাটা ইন্টারেস্টে দিচ্ছে অ্যাকচুয়ালি সেই টাকাটার যদি কোনো রিটার্নই না আসে, তাহলে ব্যাংক তো আলটিমেটলি ফেসে যাবে, তাই না? তাহলে কোনো একটা কোম্পানির শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন অ্যানালাইজ করে কে? লিকুইডিটি রেশিও। কোনো একটা কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন অ্যানালাইসিস করে কে? সলভেন্সি রেশিও। মানে কোম্পানিটা কি লং টার্মে কি এর লোন যেটা আছে সেটা চোকানোর ক্ষমতা রাখে? যে এই মুহূর্তে হয়তো টাটা মোটর অনেক ইনভেস্ট করছে, কারণ এই মুহূর্তে ইনভেস্ট করার সময়, কারণ নেক্সট 5 ইয়ার্সের পরে গিয়ে টাটা মোটরসের প্রফিটটা আপনি দেখতে পাবেন। তাহলে এখন এই টাটা মোটরসকে কেউ যদি টাকা না দিতে চায়, কেন দেবে না অ্যাকচুয়ালি? সেগুলো দেখতে হবে যে এই কোম্পানির লং টার্মে এই কোম্পানির কিন্তু ভালো একটা ফিউচার আছে, সেই জন্য এই কোম্পানির দেউলিয়া হওয়ার কোনো চান্সই নেই। সুতরাং লিকুইডিটি রেশিও আমাকে দেখতে গেলে, কোনো কোম্পানির যদি লিকুইডিটি রেশিও আমাকে অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমাকে কারেন্ট রেশিও দেখতে হবে, কুইক রেশিও দেখতে হবে, ক্যাশ রেশিও দেখতে হবে। মেনলি কারেন্ট রেশিও দেখলেই অসুবিধা, মানে আপনার এটার বাইরে আর দেখার দরকার নেই। বাকিগুলো ব্যাংকে অ্যানালাইসিস করে ব্যাংকগুলো, কিন্তু আপনি শুধু কারেন্ট রেশিও দেখলেই চলবে। সলভেন্সি রেশিও মানে এই কোম্পানির ডেপ্ট রেশিও দেখতে হবে, ডেপ্ট টু ইকুইটি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও, এগুলো দেখতে হবে। তাহলে চলুন আমরা
এই মানে পার্টিকুলার লিকুইডিটি আর সলভেন্সির ডেফিনেশনটা দেখে নিই। লিকুইডিটি রেফার্স টু দ্য কেস দ্য ইজ with which an asset or security can be converted into ready cash without affecting its market price. কোন একটা কোম্পানির মার্কেট প্রাইসকে কোনো এফেক্ট না করে শর্ট টার্মে যে সমস্ত লোনগুলো আছে সেই সমস্তগুলো রিপে করার ক্ষমতাটাকেই এর লিকুইডিটি, মানে ইজ উইথ হুইচ অ্যান অ্যাসেট, মানে যে অ্যাসেটটা আছে শর্ট টার্ম অ্যাসেটটা আছে সেটা সঙ্গে সঙ্গে ক্যাশে কনভার্ট করার এবিলিটিটাই হচ্ছে লিকুইডিটি। মানে ক্যাশ হচ্ছে সবচেয়ে বেস্ট লিকুইড পজিশন। ক্যাশের পরে আপনি বলতে পারেন গোল্ড থেকে আপনি ক্যাশ খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা জায়গা কিনে রাখেন, ল্যান্ড, সেটা কিন্তু একটা লিকুইডিটি নয় অ্যাকচুয়ালি। ওটাকে জায়গাটাকে ক্যাশে কনভার্ট করতে গেলে অনেক টাইম লাগবে। তো ওটা কিন্তু আপনার শর্ট টার্ম মানে অ্যাসেটে কিন্তু পরিণত হবে না। অ্যাসেট সেকশানে গেলে আপনার ওটা কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে না, তো নন কারেন্টের মধ্যে পড়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে সলভেন্সি কী জিনিস? সলভেন্সি ইজ দ্য এবিলিটি অফ এ কোম্পানি টু মিট ইটস লং টার্ম ডেপ্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, লং টার্মে যে ঋণটা আছে সেইটা চোকানো, সেইটা রিপে করার এবিলিটিকে বলা হয় সলভেন্সি। যদি না এবেল হয়, মানে কোম্পানি না লোনটা রিপে করতে না পারে, ওটাকে বলে ইনসলভেন্সি। তো কোম্পানি দলীয় ঘোষণা করলো নিজেকে। তাহলে এটা আশা করি ক্লিয়ার হলো। এখানে আমরা লিকুইড রেশিওর মধ্যে সলভেন্সি অ্যান্ড লিকুইড রেশিও অ্যান্ড সলভেন্সি রেশিও আমরা ডিসকাস করলাম। আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব কুইক রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও অ্যান্ড ক্যাশ রেশিও। তো পরপর ভিডিওগুলো কিন্তু অনেক বেশি অনেক নাম্বার অফ ভিডিও কিন্তু বাড়ছে। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখুন, আদারওয়াইজ আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে পরপর আমি কী নিয়ে অ্যানালাইসিস করছি। আমি কিন্তু যে টপিকটার মধ্যে আছি সেটা আরেকবার আপনাদের রিকল করে দিই। আমরা কিন্তু প্রফিটেবিলিটি রেশিও নিয়ে আমরা ডিসকাস করছিলাম। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে অনেকগুলো রেশিও আসে, যেমন মনে করেন প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে আসে আপনার মানে বিভিন্ন রকম যে আমরা ভ্যালুয়েশন, কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রেশিও যেগুলো অ্যানালাইসিস করতে গেলে আসে আমরা আমরা দেখেছি কি, আবার একটু ডিসকাস করে দিই আপনাদের। আমরা 5টা ফাইন্যান্সিয়াল রেশিও আমরা ডিসকাস করেছি। একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে সলভেন্সি রেশিও, একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, আর একটা হচ্ছে ভ্যালুয়েশন রেশিও। তাহলে আমরা কিন্তু প্রফিটেবিলিটি রেশিও ডিসকাস করে নিয়েছি, সলভেন্সি রেশিও, লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি রেশিও আমরা ডিসকাস করছি। আমরা ভ্যালুয়েশন রেশিও আমরা ডিসকাস করেছি, ROE, ROC এগুলো আমরা ডিসকাস করে ফেলেছি অলরেডি। ROC এগুলো কিন্তু সব, ROA মানে এগুলো কিন্তু সব আমরা ডিসকাস করে ফেলেছি। তো আমরা আজকে এর পরের ক্লাসে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি রেশিওর মধ্যে যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও এগুলো যে আসে, তারপরে ডেপ্ট রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও, ডেপ্ট টু ক্যাপিটাল রেশিও, ডেপ্ট ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও, এগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে পরপর আনবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কনফিউশন, কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো আনবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। তো কোনো একটা কোম্পানির লিকুইডিটি রেশিও যেগুলো বললাম সেগুলো আমরা কোথা থেকে ক্যালকুলেট করতে পারি আমরা নেক্সট ক্লাসে দেখব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থ্যাংক ইউ ফর টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।